নিয়োগকর্তা বানাতে হবে, কিন্তু নিয়োগকর্তা কোন আইনে কিভাবে আপনার নিয়োগ দিবে এটা খুবই ইম্পর্ট্যান্ট। এজন্য বাংলাদেশে যে আপনার সংবিধানে কিছু নিয়ম আছে, আবার নিয়োগ করার সময় আপনার নতুন নতুন আইনও করা হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাই না, ইনঅ্যাক্ট করা হয় নতুন নতুন আইন, তাই না? এখন আপনার কাছে ওইটা ভালো লাগছে না, আপনার কাছে ভালো লাগছে না বিধা মানে আপনি এটা বলছেন যে না, নতুন আর একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যারা এই সমস্ত সাংবিধানিক কমিশনগুলো তৈরি করবে। এখন আপনি বলছেন যে নতুন যে প্রতিষ্ঠানটা এনসিসি, খুব সময় ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, এইটা উনি বলছে যে আমরা প্যারালাল, এটা একটা যুক্তি যে আপনি একটা কথা আছে যে লেস হেড ইজ ইম্পর্টেন্ট, মেনি হেডস মেনি প্রবলেম, লেস হেড লেস প্রবলেমস। এটা একটা আপনার ফিলসফিতে একটা কথা আছে যে মেনি হেড মেনি প্রবলেমস, লেস হেড লেস প্রবলেম। এখন এইটা শুধু প্যারালাল না, এই কমিশনটা অ্যাকাউন্টেবল টু হুম, তার কাছে জবাবদিহিতা আছে। তার শস্য দিয়ে যে ভূত তাড়াবেন, সেই শস্যের মধ্যে যদি ভূত থাকে, সে কার কাছে অ্যাকাউন্টেবল হবে আপনি তাই বলেন। তো আমার বক্তব্য হলো যে যারা অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, দ্যাট মিনস পার্লামেন্ট, সেটা আছে সংবিধানে, সে আইন আছে। আপনি সংবিধানে বহির্ভূত কিছু করলে আপনার সেখানে জবাবদিহিতা করতে হচ্ছে পার্লামেন্টে, মানে জনগণের কাছে। আর তারপরে সেইখানে যদি কোনো জটিলতা থাকে সেখানে রিফর্ম করতে পারছেন, নতুন নতুন আইনও তৈরি করতে পারছেন। সাকিব ভাই চায়নার যে কথাটা বললেন যে চায়নাতে আপনার পাবলিক সার্ভিস কমিশন এফিশিয়েন্টলি ইজ ডুইং দ্য ওয়ার্ক, বাট এর পেছনের হিস্ট্রি কি? সেখানে কি আপনার এরকম সবার সাথে আলোচনা করে না, ইউনিলেটারাল কোনো ফর্ম, একপক্ষীয় কোনোভাবে? কারণ চায়নার পলিটিক্সটা তো সাকিবও জানে, আমরাও জানি ওখানে কি হচ্ছে, তাই না? ভালো হচ্ছে খারাপ হচ্ছে তা আমি বলছি না, আমি বলছি এখানে একপক্ষীয়ভাবে হয়। অন্তত আমরা ডেমোক্রেটিক রাষ্ট্র হিসাবে আমরা আমাদের এখানে যারা আপনার জনগণের প্রতিনিধি, তারা কিন্তু এই সংবিধানের সাথে জড়িত থাকে এবং নতুন আইনের সাথেও জড়িত থাকে, কারণ আমাদের লেজিসলেটিভ বডিটা ইম্পর্টেন্ট। সেজন্য বলছি যে এনসিসি যদি অতীতে আমরা যেভাবে দলীয়করণ দেখেছি, এখন দেখেন আমি আরেকটু বলি, জবাবদিহির জায়গাটা আবার আপনি বলছেন যে আমাদের মধ্যে ঐক্যের অনৈক্য বেড়েছে। আমি তো দেখছি যে লন্ডন বৈঠকের পরে ঐক্যের সুর উঠেছে, ঐক্যতান হয়েছে। দেখেন যে ঐক্যতান এই জন্যই বলেন, দেখেন যে আপনার 70 আর্টিকেলস ভেরি ইম্পর্টেন্ট, 70 আর্টিকেলস কিন্তু এটা একটা সাইড বিষয় হয়ে গেছে, মানে এটা রিজলভ ইস্যু। আজকে যদি আপনি ঐক্যমত কমিশনের সাথে দেখেন যে আপনার আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ বাজেট এবং আস্থা ভোটে আমরা কিন্তু আমরা যেটা বলছিলাম যে নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, এইটা এখনো আলোচনা শেষ হয়নি, কিন্তু আমরা তো এক জায়গায় এসেছি 70 আর্টিকেলসে এই দুইটা থাকবে। আরেকটা বলছেন যে স্ট্যান্ডিং কমিটি, এটাও দেখেন ঐক্যমত হয়ে গেছে, বিরোধী দলকে 4টা দেওয়া হবে, এটা ঐক্যমত হয়েছে না? উচ্চ কক্ষে 4টা না, 4টা প্লাস 4টা সহ ওই ডেপুটি স্পিকার আসন অনুপাতে, হ্যাঁ এইগুলো দেওয়া হবে। তবে ঐক্য তো হয়েছে। তারপরে জামাত যেটা বলেছে যে নির্বাচন নিয়ে তাদের কোনো সমস্যা নেই। আমাদের দেশে মূল সমস্যা ছিল যে আমাদের এই অভ্যুত্থানের পরে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিয়ে একটা ধোঁয়াশা, একটা মেঘ সৃষ্টি হয়েছিল, সেই মেঘ কেটে গেছে। সেই মেঘ কেটে গেলে কিছুটা তো বৃষ্টি হবেই, মেঘ যতই কাটুক কিছুটা ছিটেফুটা বৃষ্টি হবেই। সেই জন্য জামাত যেটা বলেছে যে সমস্যা তাদের যৌথ বিবৃতিটা কেন দিল, এটা একটা অভিমানী কথা, তাই না? যৌথ বিবৃতিটা কেন দিল? দুটো ইম্পর্টেন্ট বৈঠক হলে একটা যৌথ বিবৃতি আসতেই পারে। যখন আমাদের দলগুলোর সাথে, যেমন সাকিব ভাইরা যখন বসে, সাকিব ভাই কি একা বসে? সাকিব ভাই তার জোট নিয়েই বসে, তার আরও সঙ্গী সাথী নেই, তাই না? সাকিব ভাই তো বলতে পারে যে ভাই আমি একা বসবো, জামাত যেহেতু একা বসতে চায় তাহলে আমিও একা বসবো। সাকিব ভাই বিষয়টা অনুধাবন করেন যে আসলে এটা সমস্যা না তেমন কোনো। জামাত সেখানে অভিমান করেছে যে কেন আমাদের সাথে আবার একা বসতো না বা যৌথ বিবৃতি দিলেন না, বুঝছেন? তারপরে বললো যে নির্বাচনে যে ডেটটা এপ্রিল মাসে উনি ঘোষণা করেছিলেন টেলিভিশনে, সেইটা কেন আপনার আবার দলগুলোর সাথে কথা বললো না, তাই না? ডেটটা কি ঘোষণা না, এটা ওই যে চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানোর মতো। ডেটটা ঘোষণা করবে কে? নির্বাচন কমিশন করেছে।
তাহলে এটা বলা কোনো প্রয়োজন আছে? রমজানের আগে মানে কি ফেব্রুয়ারি মাস? রমজানের আগে তো জানুয়ারি মাসও আছে, রমজানের আগে তো আপনার ডিসেম্বর মাসও আছে, এবং এই সব মাস কিন্তু এই মুসলিম দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। রমজানের আগের যে 2-3 মাস, এটা ডক্টর মান্নান ভালো জানে, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রমজানের আগে অনেক ডেট আছে, সুতরাং আপনাকে ডেটটা তো ঘোষণা করবে নির্বাচন কমিশন। সুতরাং এই যে জামাতের দুটো বক্তব্য, এটা অভিমানী বক্তব্য, এটা অন্য সব বিষয় তো এক। তার মানে আমাদের ঐক্য একটা হয়েছে, যে আলটিমেটলি আমাদের দেশে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, যে কুয়াশা সৃষ্টি হয়েছিল, সেটা কেটেছে। এনসিপি বলছে যে জুলাই চার্টার না হলে, জুলাই চার্টার তো হওয়ার জন্য আমরা আগে বলেছিলাম যে সমস্ত সংস্কার কমিশন যে 794টি প্রস্তাব দিয়েছে, ঐক্য হলে সেগুলো জুলাই চার্টার। এখন ডক্টর ইউনূস বলছে যে আরও কিছু বিষয়ে ঐক্য হওয়া যায় কিনা, যেমন 70 আর্টিকেলে ঐক্য হয়েছে, স্ট্যান্ডিং কমিটি ঐক্য হয়েছে, উচ্চকক্ষের প্রস্তাবে ঐক্য হয়েছে। তার মানে 70 রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি জুলাই চার্টার ইজ আপনার মানে রিজলভ। রাষ্ট্রপতি নির্বাচন ইলেকট্রাল কলেজ সিস্টেমে বলে। আপনি বলেন ইলেকট্রাল কলেজ সিস্টেমটা তাও কিরকম? আইয়ুব খানের সেই সিস্টেম, যে ওই যে বিডি মেম্বাররা ভোট দিবে, এটা হয়? আপনি বলেন, এটা আমার কাছে একটু রিডিকুলাস না, মনে but, হয়। আপনি আজকের খবর জানেন কিনা ঠিক মতো, বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন সাহেব কিন্তু এটা বলেছেন যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব, যে 2টা আপার হাউস এবং লোয়ার হাউস প্লাস 64 জেলা থেকে একজন করে প্রতিনিধি জেলা পরিষদের, আর 11টা সিটি কর্পোরেশন থেকে একজন করে প্রতিনিধি, এই মিলে যে ইলেকট্রাল কলেজ, এইটাকে ওনারা সবাই একমত হলে সমর্থন করতে পারেন। এটা না, না, গভর্নমেন্ট আবার এর সাথে না, চেয়ারম্যান না, মেম্বারদের যোগ দিচ্ছে। আরেকটা প্রস্তাব হচ্ছে নির্বাচন কমিশনের, যেটা একেবারে চেয়ারম্যান মেম্বার ইউপি পর্যন্ত, হ্যাঁ। সেটা প্রায় বিরাট সংখ্যায়, ওইটাকে তারা নাকচ করেছেন, 70,000 এইটুক পর্যন্ত মেনেছে। এইটা আমি বলছি যে ইলেকট্রাল কলেজ পদ্ধতিতে যারা আমি মনে করি পার্লামেন্টে- সালাউদ্দিন ভাই যেটা বলেছে বা না বলেছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি যে ইলেকট্রাল কলেজের সিস্টেমে শুধুমাত্র যারা পার্লামেন্ট মেম্বার, তাদের ইভেন উচ্চকক্ষের যারা মেম্বার হবে তারাও হতে পারে এর সাথে। কিন্তু এই যে সিটি কর্পোরেশনের মেয়র সাকিবা যেটা বললেন পরেরটুকু, এটা নিয়ে আমিও কিছুটা দ্বিমত করি। কারণ এইটা কখনো এইটা তবে আমি এইটা আসবো আইয়ুব খানের একটু একটা পদ্ধতি। ডক্টর মান্নান এইটা আপনার স্বৈরা শাসনরা এই স্থানীয় সরকার থেকে আপনার কিছু হর্স ট্রেডিং যেটা পার্লামেন্টে হয়, সেটা স্থানীয় সরকারে হবে। তো আমার মনে হয় দুর্নীতি আরো বাড়বে। তারপরে আপনি বিএনপিকে কিন্তু এই যে সাংবিধানিক কমিশন, সবচেয়ে বড় সাংবিধানিক কমিশন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশের মান্নান সবচেয়ে ভাইয়ের কাছে সমস্যা হলো শুনে আসি, দুর্নীতি। জামাতের সেই অভিমানটা কি দুর্নীতি ছিল? কমিশনটা কিন্তু আমরা গঠন করেছিলাম। এইটুক ক্রেডিট অন্তত আমাদের দিন, আমরা একটা কমিশন গঠন, এক ব্যক্তির হাতে এই নিয়োগের ক্ষমতা। এইখানে কিন্তু আমি একটা বলতে চাচ্ছি, দুটো যুক্তি আমার এখানে আর্গুমেন্ট সাকিবের বিরুদ্ধে। একটা হলো যে প্রধান যে নিয়োগ করবে, আপনারা প্রধানমন্ত্রী হয়তো মিন করছেন, সেখানে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য প্রেসিডেন্টের ক্ষমতা কিন্তু এখনো ডিস্ট্রিবিউট হয়নি, এখনো আলোচনা হয়নি প্রেসিডেন্টের ক্ষমতা কতটুকু। তাই নিয়োগকর্তা কিন্তু এখানে একজন আর হচ্ছেন না, প্রেসিডেন্টের একটা পদ চলে আসছে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য তাদের ক্ষমতার ডিসক্রিপশনটা থাকবে, একটা পাওয়ার থাকবে। এইবার আমার যে বক্তব্যটা সেটা হলো, মনে করেন নির্বাচন কমিশন আমরা একটা গঠন করলাম, এই নির্বাচন কমিশনকে জবাবদিহিতা কার কাছে থাকতে হবে, এইটা হলো বিষয়। যে কমিশনটা আমরা করলাম, সেই কমিশনটা একটা কাজ করলো, নির্বাচনটা করলো, আমরা যদি রিগড ইলেকশন করলো নির্বাচন কমিশন, তারও যাতে পালায় যাওয়ার পথ না থাকে, সে যদি সরকারের হুকুমেও একটা রিগড ইলেকশন করে, সেখানে একটা আইন থাকবে, সে নির্বাচন চলাকালীন সময় হোক আর নির্বাচন থেকে বিদায়, যেমন আমাদের ওই যে 18 সালের এবং 14 সালের নির্বাচন, তাদেরকে বিচার করা হবে না, তাদের বিচার হবে না, সেই আইন তো আমাদের এখানে নেই। এখন আমরা বলছি হ্যাঁ চেক অ্যান্ড ব্যালেন্স এইটাই, যে প্রোডাক্টটা বেরোবে নিয়োগের ফলে, সেই প্রোডাক্ট যদি কোনো অন্যায় করে তাকেও আইনের আওতায় আনা হবে, অর্থাৎ আনচ্যালেঞ্জ কেউ না, জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ না। এইসব জায়গায় আপনি সংস্কার করেন। আমি বলছি যে মাথাভারী প্রশাসন আমাদের বাংলাদেশের যেটা আছে, সেটাকে আরও মাথাভারী করছেন। মানে দেশে পিএইচডি ডিগ্রি, মানে এমফিল ডিগ্রি, আপনার এমএসসি বিএসসিতে ভরা, কিন্তু প্রাথমিক শিক্ষা, তারপরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সব নড়বড়ে অবস্থা, বুঝছেন? আমি মাথাভারী প্রশাসন না করে আপনি আইনটার প্রতি দেখেন, যে এক ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে না, সেখানে আরও কিছু লোককে নিয়োগ, বিশেষ করে প্রেসিডেন্টের যে ক্ষমতা আমরা বলছি, তারপরে যে প্রোডাক্টটা বেরোচ্ছে সেই প্রোডাক্টের আপনার জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, তাকেও এমন আইন করতে হবে, সে কোনো রিগড ইলেকশন যদি আপনার সরকারের কথাই বলে, সেও আনচ্যালেঞ্জ যেতে পারবে না। কিন্তু আপনি বলছেন আমি আর একটা বডি তৈরি করবো, আরে ওই বডিতে ঘুণ ধরবে না, এ তো ইতিহাসে রয়েছে তো আমাদের, তাই না? ঘুণ ধরবে না। দুদক কমিশন আমরা করেছি,
আমরা আপনার নির্বাচন কমিশন করেছি, আমরা মানবাধিকার কমিশন করেছি, এগুলো নিয়ে কি বিতর্ক হয়নি? যে কমিশনের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের দিয়ে বিতর্ক হয়নি, তাই না? আরেকটা প্রোডাক্ট বানাচ্ছেন, ও সেটাই কম। তার মানে আমি বলছি যে এইরকম একটা ব্যয়বহুল, মানে একটা আমাদের মতো একটা ছোট অর্থনীতির দেশে আপনি এইরকম বা খালি মাথাবাড়ি প্রশাসন করে বানাচ্ছেন, খালি হেডস বাড়াচ্ছেন। আমি তো স্থানীয় সরকার পরিষদে দেখলাম যে আমি যেহেতু প্রান্তিক পর্যায়ে রাজনীতি করি, আমি দেখি উপজেলার চেয়ারম্যান টিওনো সাহেব সারাটা দিন এই নিয়ে গণ্ডগোল। আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবার জেলা পরিষদের চেয়ারম্যান, আবার ডিসি সাহেব, এতগুলো হেড, সবাই মনে করে আই এম দ্য চিফ অফ মাই লোকালিটি। আবার সরকারের একজন জনপ্রতিনিধি, একজন আবার আরেকটা করছে, মানে যে আমার একজন মন্ত্রী থাকে ওইখানে। কি যে অবস্থা আমাদের এই প্রশাসন। সেই জন্য আমরা বলছি যে ভাই, লেস হেড ইজ দ্য ইম্পর্টেন্ট ফর দ্য আপনার ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। সংস্কৃতির পরিবর্তন তো অবশ্যই করতে হবে, এটা ব্যক্তি বিশেষের নৈতিকতার ব্যাপার। আমি এখন যে বক্তব্যটা দিচ্ছি সেটা হলো যে দেখেন, বাংলাদেশে পলিটিক্যাল যে আনসার্টেনিটি ছিল সেটা কিন্তু কেটে গেছে, আমাদের সবার বক্তব্যে সেটা বেরিয়ে এসে এবং আনসার্টেনিটিটা কেটে গেছে। এখন মানে আমরা আশঙ্কা মুক্ত, যতদিন না একটা নির্বাচনের একটা টেন্টেটিভ হলেও আমরা সবাই ঐক্যমত হয়েছে, নির্বাচনটা হচ্ছে। এখন দেখেন, বাংলাদেশে যদি এখন কোনো অস্থিতিশীল করে তোলে, রাজনৈতিক আকাশটাকে কেউ অসন্তুষ্ট করে তোলে, তাইলে আমাকে বলতে হবে যে আমাদের বাংলাদেশকে অসন্তোষ চাই কারা, কারা বাংলাদেশের বিশৃঙ্খলা চায়, কারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। আমাদের এই পরিবর্তনকে তো ভারত মহাভাবে কোনোভাবেই নেয়নি, তাই না? ভারত চায় বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠুক, বাংলাদেশের পলিটিক্যাল আনসার্টেনিটি যেন কখনোই না কেটে, অল টাইম পলিটিক্যাল মেঘ থাকুক। এই পলিটিক্যাল মেঘ যারা রাখতে চায়, যারা আনসার্টেনিটি তৈরি করতে চায়, তাদের কথা আর ভারতের কথা এক হয়ে যাচ্ছে না? এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে যে আমাদের আগে বাংলাদেশি হতে হবে, সবার আগে বাংলাদেশ। আমাদের স্লোগানটা দিয়েছি, হাসিনার সময় আপনার ইন্ডিয়ার থেকে শিল্পী এনে গান গাইতো, আর এই এখন দেখলাম 5ই আগস্টের পরে পাকিস্তান থেকে শিল্পী এসে গান গায়। আমাদের এই যে এখন কনসার্টগুলো হয়, বিএনপি একমাত্র দল বললো যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের যে আইকনিক সিঙ্গার আছে তাদের নিয়ে আমরা বাংলাদেশের আইকনদের আমরা রিপ্রেজেন্ট করতে চাই। সুতরাং কেউ যদি অন্য দেশের ব্যাগেজ বহন করে বাংলাদেশকে অসন্তুষ্ট করতে চান, জনগণ কিন্তু তাকে আবারও তাড়িয়ে দেবে।